আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেঘবালিকা গল্পের 37 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। রাত 9:25 সন্ধ্যার আগেই সিনথিয়ার বাবা আর চাচা মিলে থানায় ইনফর্ম করতে এসেছে। গত 2 দিনের তুলনায় আজ থানায় তিনি খুব ভালো ব্যবহার পেয়েছেন। থানার রিজভি শিকদার পরবর্তী ঘটনার জন্য অনুতীব্র প্রকাশ করে আশ্বস্ত করেছেন তারা বিষয়টি অবশ্যই দেখবেন। সিনথিয়ার বাবা বেডরুমে বসে আছেন। সিনথিয়ার মা কান্না করছেন। 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, তার উপর এত ঝড় তুফান। মুগ্ধ করে এক কোণে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে সিদ্ধান্তহীনতা ভুলে গিয়েছে সে। কি করা উচিত? বোনের বিপদে জেনে এখনো চুপ থাকবে সে? চোখের সামনে মায়ের কান্না আর দেখা যাচ্ছে না। ঘরের বাইরে 2-4 বার পায়চারি করে পেটের তলায় ভয় জমে পিঠ চেটে এসেছে। ছোটবেলা থেকেই সিনথিয়া তাকে অসম্ভব ভালোবাসে। চুপি কত শখ পূরণ করেছে সে তো সিনথিয়ার চোখের মনে। অপ্রকাশিত হলেও বোনের প্রতি তার মায়া ভালোবাসার আকাশ ছোঁয়া। তাই কথাগুলো আর চাপিয়ে রাখে না সে। আম্মু, একটা কথা বলার ছিল। আপু রাত 12টার দিকে বাইরে গিয়েছিল। কথা শুনে বাকি 2জন যেন আকাশ থেকে পড়ে। চোখের অগোচরে মেয়ের বাইরে যাওয়া, অথচ তারাই জানে না। সিনথিয়া বাবা হুড়মুড় করে উঠে দাঁড়ান। 2 চোখে যেন সত্য ছাড়া আর কিচ্ছু নেই। মুগ্ধ বাচ্চা ছেলের মতো কাছে টেনে নিল। তারপর বলে, কোনো কারণ জানাওস? না বাবা, তবে এর আগেও গিয়েছিল, তবে ভোর হওয়ার আগেই চলে এসেছে। সানজিদা বেগম তেরে আসেন, সজোরে থাপ্পড় বসান ছেলের গায়ে, যেন সব দোষ মুগ্ধরই। চুপচাপ মাথা নিচু করে বসে থাকে মুগ্ধ। সানজিদা বেগম রেগে গিয়ে বললেন, এতক্ষণে বলছিস? তুই ভাই বোন মিলে তো লুকোচুরি ভালোই শিখছিস, পড়াশোনা জেনে মূর্খ হচ্ছিস। বিয়ের বয়সী বোন রাতের বিরুদ্ধে বাইরে যায় আর তুই সহ্য করস? খুশ এখন যা, কিছু হলে বুঝবে। মুগ্ধ চুপচাপ থাকে, কারণ ভুল হয়ে গিয়েছে। মুগ্ধর বাবা রাগে আগুন হয়ে আছে। তবে দোষ সবারই। মেয়েকে আরো চোখে চোখে রাখা দরকার ছিল। তিনি রাগ সংযুক্ত করে বললেন, কারোর সাথে সম্পর্ক ছিল? আবার রাফি এসেছিল? না, তবে আমি না করায় একবার বলেছিল, ভয় পাস না, এসপির সাথে থাকবো। এসপির কথা শুনে সিনথিয়ার বাবা সিনথিয়ার মায়ের দিকে তাকায়। বিষণ্ণ দুজনের চোখে প্রশ্ন, কিন্তু উত্তর কোথায়? সবকিছুর অন্তরালে কি চলছে, কি হচ্ছে? ঘড়ির কাঁটা হাওয়ার চেয়েও বেগে চলছে। এখন পর্যন্ত সিনথিয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি। গত রাত থেকে নির্ঘুমে কাটছে সময়। পাগল ঘোড়ার মতো এদিক ওদিক সেদিক ছুটে বেড়াচ্ছে ইফরাত। ক্লান্তিতে চোখ পাতা ক্রসম ভার হয়ে যাচ্ছে। তবে তার ক্লান্ত হওয়ার বারণ। জাবিরের কল, স্যার সিনথিয়ার বাসা থেকে 2 কিমি দূরে পরিত্যক্ত বাড়ি আছে, এবার ওই বাড়ি চেক করা উচিত। জাবিরের কথা শুনে ইফরাতের মাথা চারা দিয়ে ওঠে। তাই তো, যেহেতু চেকপোস্ট কোনো গাড়ি চেক ছাড়া ক্রম করেনি, তাহলে তারা খুব বেশি দূরে যায়নি। সব হোটেল চেক করলেও ও বাড়ির কথা তো তার মাথায় আসেনি। ইফরাত হাত শক্ত মুষ্টি পাকিয়ে বলে, শেট। ইফরাত জাবিরকে বলে, চলে আসুন। হারি আপু। পরিত্যক্ত বাগান বাড়ি, লোহার মজবুত আষ্টপিষ্ট করা গেট, তালা দেওয়া নেই। ভূতের বাড়ি বলে আখ্যায়িত বাড়ির তালা প্রয়োজন নেই। এমনি আশেপাশে আসে না কেউ। ভারী দরজা খুলে ইফরাত। ঘন অন্ধকার। পাশে থেকে ফ্ল্যাশ জ্বালায় জাবির। গেট থেকে ইট পাথরের বাঁধা রাস্তা, 2 পাশে অযত্নে বেড়ে ওঠা গাছপালা। বহু আগে শখ করে বাগান করেছিল মনে হয়। শুকনো মরা পাতা রাস্তায় দেখা যায় না। অধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 3 তলা ভবন। দেওয়ালে চির ধরা বৃষ্টি বাদল স্পর্শ সৌরে শেওলা জমে গিয়েছে। হাতের রিবেল ভাব। দীর্ঘ দৃষ্টি এগিয়ে যায় ইফরাত। পিছনে জাবির। একের পর এক সিঁড়ি ভেঙে উপরে চলে যায়। মাকড়াসা জাল আর অধশোয়া বালিশের ঘেরা প্রত্যেকটা রুম। তবে দোতলার 2টো কামরা একটু অন্যরকম, যেন মানুষের স্পর্শ পেয়েছিল। ইফরাত রুমের ভিতরে যায়। একটা খাটের বিছানায় পাতা, নতুন চকচকে চাদর কুচকে আছে। মনে হচ্ছে কেউ একটু আগেও শুয়ে বসেছিল। জাবির এগিয়ে যায়। বিছানার মাঝখানে চকচকে করছে রূপালি চেন। জাবির এক প্রান্তে ধরে লম্বাটে আকারে রূপালি চেন চোখের সামনে ঝুলতে থাকে। ইফরাত বলে, এটা নূপুর। স্যার, মিস সিনথিয়া কি কাল নূপুর পরেছিল? অদ্ভুত প্রশ্ন, আমি কি করে জানবো? সরি স্যার, আরো কিছু থাকতে পারে, খুঁজে দেখা যাক। সারা ঘর তন্ন করে খুঁজে 2জন। বিছানা উল্টে পাল্টে ফেলে। ইফরাত হাঁটতে হাঁটতে পায়ের তলায় কিছু আটকে যায়। হাত দিয়ে চিকন শিকল ধরে চোখের সামনে তুলে ধরে ইফরাত। জাবির বলে, কি এটা?
কোনো অ্যানিমেস্ট হবে। গোলাপ আর বেলের কলিতে সাজানো গাড়ি, অফ হোয়াইট কালারের শেওরানি পরে পাশে বসে আছে বর। গাড়ির জানালার কাজ খোলা, টানা টানা দুটো লম্বা চোখ, কারণ দক্ষ হাতে সাজানো ছোঁয়া, সেই চোখ মুখে যেন অপরূপ লাগছে। গায়ে মেরুন কালারের লেহেঙ্গা, ভারী গহনা, চোখ দুটো কালো কালিতে টেনে দিয়েছে পৃথিবীর সংরম্ভ মায়া। একদম সোজা পুতুলের পথে বসে আছে মেয়েটি, মুখে একটা পাতলা টেনের মুখোশ। পাশে বসে আছে বর, দুজনের মুখে মিষ্টি হাসি। সামনের চেকপোস্টে কারো ছবির সাথে মিলিয়ে দেখছে কাউকে খুঁজে বেড়াচ্ছে দায়িত্ব পুলিশ। পুলিশের সংকেত থামলো সাজসজ্জা ফুলে ঢাকা গাড়িটি। মেয়েটির মায়াবী মিষ্টি হাসি, পিছন থেকে মেরুদণ্ড বারবার ধরা রিবেল ভাব। পাশে বরের মিষ্টি হাসি ইঙ্গিত দিচ্ছে হাসো। মেয়েটি আরেকটু ঠোঁট ছাড়ায়। দুজন ট্রাফিক পুলিশ ছবির সাথে মিলিয়ে দেখলো মেয়েটাকে, না মিলে নাই। তাদের মধ্যে একজন বয়স্ক পুলিশ বললেন, মাশাআল্লাহ, পুতুলের মতো মেয়ে। নাম কি মা? পিছন থেকে রিবেল ভাব নল পিঠিয়ে স্পর্শ করলো। মেয়েটি মিষ্টি হেসে উত্তর দিলা, নীলা। তুমি দেখতে পুরো আমার মেয়ের মতো মা। আমার মেয়েকে অনেক আগেই বিয়ে দিয়েছি, বিদেশে সেটেল। তোমাকে দেখে মেয়ের কথা মনে পড়ে গেল। সুখী হও মা। মেয়েটি মিষ্টি হাসলো। ঝোলে ভরে উঠল দু চোখ। গাড়ি পার হয়ে গেল। মেয়েটির টানা টানা চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। পিছনে দীর্ঘশালী বরাবর তাক করা রিবেল ভাব তাকে মিথ্যা বলালো, নাকি প্রিয়জন হারানোর ভয়ে সে মিথ্যা বলল। সিনথিয়া দীর্ঘ করে শ্বাস ফেলে। এই শেষ কোথা থেকে? ইফরাত কি কখনো জানবে? তাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে, অনেক দূরে। সবগুলো জায়গা একে একে খবর নিচ্ছে। ইফরাত পরপর 7টা জায়গায় ফোন করে খবর নিল। এটা না ওটা না, ওই নাম্বার না ওই নাম্বার, কোনো নিউজ নেই। না স্যার, ওরকম কোনো গাড়ি এদিকে ঢুকে নেই। বেশিরভাগ মালবাহী ট্রাক। বাসগুলো চেক করা হয়েছে, বোরকা পরাদের মুখ দেখে চেক করা হয়েছে। এর পথে একটা প্রাইভেট কার গিয়েছে, তাও বিয়ের গাড়ি। ওকে, ফোন রেখে গাড়িতে বসে ইফরাত গাড়ি ঘোরাতেই তার মাথায় একটা অদ্ভুত চিন্তা আসে। পকেটে রাখা অনামিক্স আরেকবার বের করে। ত্রিকুট আকার স্টেজি ভারী জিনিসটির মাথার ছোট্ট চিকেন। প্যান্টের পকেট থেকে রাখা অনামিক্স আরেকবার বের করে। চিকন আকারে সেন্টের ভারী জিনিসটির মাথার ওপর ছোট্ট চিকন শিকল ধরা পড়ে। জিনিসটা শূন্য ধুল খায়। ইফরাত ভাবুক দৃষ্টিতে বলে, এটা কি বলতে পারবে? কোনো কাজে ইউজ হয়? মেয়েদের জিনিস তো আইডিয়া নেই তেমন। এটাকে বিয়ে সাজে কোণে ইউজ করে। হতে পারে স্যার, মনে পড়েছে স্যার, এটাকে বলে ঝাপটা। আমার ভাবিকে পড়াতে দেখছিলাম। দূরে কোথা থেকে অদৃশ্য এক কাক এসে যেন কু করে মাথা খেয়ে ফেলে ইফরাদের। পার্লারের সাজগুজ করে সকলের চোখ ফাঁকি দিয়ে চলে গেল ক্রিমিনাল। বাকিরা আশও করতে পারলো না। সাথে সাথে কল ব্যাক করে ইফরাত। গাড়িটি কখন গিয়েছে? কোন গাড়ি? বিয়ের গাড়ি। ঘন্টা 1 হয়ে গিয়েছে স্যার। ইফরাত স্টিয়ারিং সজোরে আঘাত করে, তারপর আবারও বলে সেট। আকাশ হঠাৎ গিরগিরির মতো তার রূপ বদলে ফেলে। কিছুক্ষণ আগের অর্ধচাঁদটাও হারিয়ে যায় কালো মেঘের আড়ালে। ঝিরিঝিরি বালুদানার মতো বৃষ্টি ঝরছে। তিথি আর কুটুস শুয়ে পড়েছে। রাত বাড়ছে। বাসায় আছে শুধু মামা ব্যবসায়ী কাজে বাইরে গিয়েছে। শিশি তার বাবার ফার্মেসির দোকানে বসে। রাত করেই বেশিরভাগ বাসায় ফিরে। পড়াশোনা শেষের দিকে হলেও চাকরি করতে চায় না শিশির। সেই সূত্রে বাবার ব্যবসার সাহায্য করে সে। গুড়ি গুড়ি বৃষ্টি, আকাশ চিরে আগুন ঝরছে যেন। তিথির মনটা ব্যাকুল হয়ে থাকে। আগে এমন লাগলো না তো। এখন দুটো চোখ যেন শিশিরের পথে চেয়ে বসে থাকে। গতকাল সকালের পর শিশিরের সাথে সামনাসামনি দেখা হয়নি, তবে কথা হয়েছিল একবার। আকাশে এখনো অবস্থা। ফোনের প্রথম নাম্বারটি কল দেয় তিথি, তারপর সামলে দেয়। তারপরে কথা চলে। বাসায় ফিরবে কখন? শিশিরের চারপাশে কৃতজ্ঞতা না থাকলেও বন্ধু বান্ধব আর কিছু পরিচিত লোক বসে আছে। তারা একসাথে বসে মোবাইলে ক্রিকেট খেলা দেখছে। শিশিরের দোকান থেকে বের হয়, তারপর বলে, কেন? তিথির মনটা খারাপ হয়ে যায়। কেন? সে কি জানো না? এটা বলতে হবে। নিস্তব্ধ নীরবতায় তিথি। মনে মনে কিছু একটা ভাবে শিশির। তারপর ঠোঁট ডান দিকে টেনে বলে, মিস করছো? মনের গৃহিণী থেকে অপ্রকাশিত চিন্তর সত্যিটি প্রিয় মানুষটি বুঝতে পারায় শ্বাস ঘন হয়ে আসে তিথির। মুখে হাত চেপে দম বন্ধ করে থাকে কিছুক্ষণ, তারপর নিঃশব্দে শ্বাস ছাড়ে। বুকের মধ্যে সুখগুলো সমুদ্রের উচ্ছ্বাসের মতো ঢেউ খাচ্ছে। চোখ বন্ধ করে থাকে তিথি। ওপাশ থেকে বেশি আসে শিশিরের গলা, আসবো। তিথি কিছু বলতে পারে না। আসলেও বাকি দূর থেকে এক পলক দেখে সারা রাত আফসোসের বন্যা বইতে হবে শুধু। তবুও ঘরের মানুষ ঘরে থাক। তার উপস্থিতিতে তিথিকেও প্রশান্ত দেয়। তিথি ছোট্ট করে বলে, আসতেই হবে। তিথি চুপ করে থাকে। কি চাই শিশির?
সে তো বললো আসতে, আর কি বলতে হবে। তিথি চুপ করে থাকে। ওপাশের গলাটা আর একটু ঘন। সেই তো দূরে থাকতে হয়, বাসায় ফিরে কি হবে। তিথি দীর্ঘশ্বাস ছেড়ে তারপর বলে, বৃষ্টি হবে মনে হচ্ছে। ওকে, রাখছি। কিছু বলার নেই। না, সত্যি নেই। না, একটু ওয়েট করো, আসছে। গাড়ির স্টার্টিং ঘুরিয়ে দেয় ইফরাত। সামনে চেকপোস্টগুলো কড়াকড়ি অ্যালার্ট করে দেয়। সিন্ধিয়াকে দেখা যায় যে চেকপোস্টে, সেই চেকপোস্টের দিকে রওনা দেয় ইফরাত। যে করেই হোক ক্রিমিনাল নাগালের বাইরে যাওয়ার আগেই তাকে ধরতে হবে। হাতের বাইরে চলে গেলে তাদের জালে পা দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আর জাল তারা শক্তভুক্ত করেই বিছিয়ে দিবে। ইফরাত নির্ঘুম রক্তচক্ষু নিয়ে আলো আধারের মধ্যে হিসাকুরের মতো গাড়ি নিয়ে ছুটে চলছে। প্রতিনিধির চালাচাল না চাললেও সিন্ধিয়াকে যে বড় খেলা খেলবে তা সে ভালো করে জানে। গত রাত আরেকটু সাবধানতা অবলম্বন করলে এই দিন আসতো না। জাবির পাশে বসে এটা না সেটা আলোচনা করছে। স্যার, চেকপোস্ট থেকে মিস সিনথিয়াকে নিয়ে কোন দিকে টার্ন করতে পারে? গুগল ম্যাপ থেকে একটা চার্জ তৈরি করুন। কোন দিকে কোন এরিয়ায় এইটা প্রথম জানা দরকার। আপনার পূর্বশত্রু কেউ আছে? আমার মনে হয় তাদের একটা লিস্ট থাকলে এই কেসটা আরো সহজে সলভ করা যেত। আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হলো। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।